চলো আবারও চলে আসলাম জীবিত মৃত গল্পের পঞ্চম পর্ব নিয়ে। কাদম্বিনী যে কেমন করে রানীঘাটে ফিরে গেল সেটা বলা খুব কঠিন। প্রথমে সে কারোর সামনে এলো না। সমস্ত দিন না খেয়ে একটা ভাঙা পোড়ো মন্দিরের মধ্যে থাকলো। বর্ষার সন্ধ্যা যখন খুব ঘন হয়ে আসলো, দুর্যোগের ভয়ে গ্রামের লোকেরা যখন ব্যস্ত হয়ে উঠল ঘরে ঢোকার জন্য, তখন কাদম্বিনী বাইরে বেরোলো। শ্বশুর বাড়ির দরজার সামনে গিয়ে বুক ধড়ফড় করছিল। বড় একটা ঘোমটা টেনে ভিতরে ঢুকলো। দাসীরা কোনো রকম বাধা দিল না। এমন সময় বৃষ্টি কমে গেল, হাওয়া জোরে হতে লাগলো। তখন বাড়ির বউ সারদা শঙ্করের স্ত্রী তার ননদের সঙ্গে তাস খেলছিল। ঝি ছিল রান্নাঘরে এবং ছেলে জ্বর হয়েছে, তাই সে বিছানায় ঘুমোচ্ছে। কাদম্বিনী সকলের চোখ এড়িয়ে সেই ঘরে ঢুকলো। সে যে কি যে ভেবে এসেছিল শ্বশুর বাড়িতে জানে না, কেবল এইটুকু জানে একবার ছেলেকে নিজের চোখে দেখবার ইচ্ছা। তারপর কোথায় যাবে কি বা হবে সে কথা সে ভাবেনি। প্রদীপের আলোতে দেখলো রুগ্ন শীর্ণ ছেলে হাত মুঠো করে ঘুমিয়ে আছে। দেখে আমার হৃদয় ছটফটিয়ে উঠল। তাকে একবার কোলে না নিয়ে কি বাঁচা যায়? তারপর মনে পড়ল আমি নেই, একে দেখবার কে আছে? এর মা বন্ধু ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ছেড়ে নিশ্চিন্ত ছিল, কখনো তাকে ছেলে মানুষ করবার দায় নিতে হয়নি। আজ একে কে এত যত্ন করবে? এমন সময় ছেলে হঠাৎ পাশ ফিরে আদো ঘুম অবস্থায় বলে উঠল, কাকিমা জল দাও। মরে যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নে? তাড়াতাড়ি কুজো থেকে জল এনে ছেলেকে কোলে নিয়ে কাদম্বিনী জল খাওয়াতে লাগলো। যতক্ষণ ঘুমের মধ্যে ছিল তখন কাকিমার হাতে জল খেলো। সে কিছুই জানতে পারল না। যখন কাদম্বিনী ছেলেকে চুমু দিয়ে শুয়ে দিল তখন তার ঘুমটা ভেঙে গেল এবং কাকিমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, কাকিমা তুই মরে গিয়েছিলি? কাকিমা বলল, হ্যাঁ। আবার তুই আমার কাছে ফিরে এসেছিস? আর মরে যাবি না তো? এই প্রশ্নের উত্তর দেবার আগেই একটা ঝামেলা বেঁধে গেল। ঝি এক বাটি সাবু হাতে নিয়ে ঘরে ঢুকলো। হঠাৎ বাটি ফেলে মাগো বলে আছাড় খেয়ে পড়ল। চিৎকার শুনে তাস ফেলে গিন্নি ছুটে আসলেন। ঘরে ঢুকতেই তিনি একেবারে কাঠের মতো হয়ে গেল। পালাতে পারলেন না, তার মুখ থেকে একটা কথা বলতে পারলেন না। এই সব ব্যাপার দেখে ছেলের মনে ভয়ের সঞ্চার হলো। সে কেঁদে বলে উঠল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেক দিন পরে আজ অনুভব করেছে যে সে মরেনি। সেই পুরাতন ঘরদোর, সেই সমস্ত, সেই ছেলে, সেই স্নেহ তার পক্ষে জীবন্ত ভাবে আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায়নি। বন্ধুর বাড়ি গিয়ে সে অনুভব করেছিল ছোটবেলার সেই বন্ধু মরে গেছে। কিন্তু ছেলের ঘরে এসে সে বুঝতে পারল ছেলের কাকিমা তো এক তিলও মরেনি। ব্যাকুল ভাবে বলল, দিদি তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? এই দেখো আমি তোমাদের সেই তেমনি আছি। গিন্নি আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। বোনের কাছে খবর পেয়ে সারদা শঙ্কর বাবু নিজে বাড়ির ভিতর গিয়ে উপস্থিত হলেন। তিনি হাত জোর করে কাদম্বিনীকে বললেন, ছোট বৌমা এটা কি তোমার উচিত হলো? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, ওর প্রতি তুমি কেন দৃষ্টি দিচ্ছ? আমরা কি তোমার পর? তুমি যাবার পর থেকে ও প্রতিদিন শুকিয়ে যাচ্ছে। ওর ব্যায়ামও আর ছাড়ে না, দিন রাত শুধু কাকিমা কাকিমা করে। যখন তুমি সংসার থেকে চলে গেছো তখন এ মায়াবন্ধন ছেড়ে চলে যাও, আমরা তোমার ভালোভাবে সৎকার করব। তখন কাদম্বিনী আর সহ্য করতে পারল না, তীব্র কণ্ঠে বলে উঠল, ওগো আমি মরিনি গো, মরিনি। আমি কেমন করে তোমাদের বোঝাবো? আমি মরিনি, এই দেখো আমি বেঁচে আছি। বলে কাঁসার বাটিটা মাটি থেকে তুলে নিয়ে নিজের কপালে মেরে রক্ত বের করলো। তখন বলল, এই দেখো আমি বেঁচে আছি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ছেলে ভয়ে বাবাকে ডাকতে লাগলো। দুই রমণী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তখন কাদম্বিনী, ওগো আমি মরিনি গো, মরিনি, মরিনি গো বলে চিৎকার করে ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে পুকুরের জলের মধ্যে গিয়ে পড়ল। সারদা শঙ্কর উপরের ঘর থেকে শুনতে পেলেন ঝপাস করে একটা শব্দ হলো। সমস্ত রাত্রি বৃষ্টি পড়তে লাগলো। তারপর দিন সকালেও বৃষ্টি পড়ছে, দুপুরেও বৃষ্টির বিরাম নেই। কাদম্বিনী মরে প্রমাণ করে দিল সে মরেনি। জীবিত মৃত গল্পের শেষ।